তুষির মাথাটা কেমন ফাঁকা হয়ে গেছে। সদ্য পৃথিবী চিনতে থাকা শিশুর মতো মেয়েটা নিস্তব্ধ চোখে চেয়ে রইল শুধু। তুরন্ত ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় ওপাশ হতে ছুটে এলো আইরিন। সবার সামনে দিয়ে এক উদ্দাম পশুর মতো হামলা করলো ওর ওপর। গায়ের সবটুকু জোর দিয়ে সজোরে এক থাপ্পড় মারতেই অপ্রস্তুতিতে ছিটকে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তুষি। হকচাকালো প্রত্যেকে। ইউষা আর্তনাদ করে ওঠে, তুষি! পরপর ঝোড়ো বাতাসের মতন দৌড়ে গেল সে। তুষি স্তব্ধ বিমূঢ় বিস্ময়তের ন্যায় চাইল ফিরে। আইরিন হিসহিস করছে, চোখে মুখে জ্বলন্ত গরিমা। ফের এগোতে নিলেই হাতটা চেপে ধরল অয়ন। ধমকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? মারলি কেন ওকে? আইরিন পাল্টা চেঁচিয়ে উঠল, বেশ করেছি মেরে, কেন মারবো না? তখন সবার সামনে ও কি বলল শোনোনি? গয়না না পাওয়া গেলে ও আমাকে মারবে, আর এখন গয়না পাওয়া গেছে তাই হিসেব মিলিয়ে নিতে এবার আমি ওকে মারলাম। তনিমা বললেন, আইরিন, আমরা বড়রা কেউ এখনো মরে যায়নি যে তোমাকে হিসেব মেলাতে হবে। তুষি যাই করুক, ও ইয়াসিরের বউ। কিছু করার আগে এটুকু অন্তত মাথায় রাখবে। রেহনুমা এগিয়ে এসে বললেন, আপা তুমি এখনো এসব বলছো? এই যে দেখো মায়ের হার, দেখতে পাচ্ছ ঝুলছে আমার হাতে। এটা তুষির বিছানার নিচে থেকে পেয়েছি, অথচ একটু আগে এই মেয়ে কত বড় বড় কথা বলল। আইরিন তো ভুল কিছু করেনি। আমাদের বাড়ির মেয়েকে মারবে বললে আমরা কি কাউকে ছেড়ে দেব নাকি? তনিমার কথা হারিয়ে গেল। কার হয়েই বা বলবেন? তুষি তো সেই পথ খোলা রাখেনি। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না সত্যি এরকম কিছু ঘটেছে। আর তো নজরে তুষির দিকে ফিরলেন তনিমা। ঠোঁট দুটো ফাঁকা করে মেয়েটা হা করেছে। যে অপরাধ ও করলো তার ওপরে এই বিস্ময় কিসের? ইউষা উদ্বিগ্ন হয়ে বলল, তুষি ব্যথা লেগেছে তোমার? ওঠো, আমার হাতটা ধরে ওঠো। অমনি খ্যাক করে উঠলেন রেহনুমা, খবরদার ইউষা, তুই ওই চোর মেয়েকে ছুবি না, সরে আয়, ওর থেকে সরে আয়। মা আমি। মেয়েটাকে পুরো কথা বলতে দেয়া হলো না। পূর্বেই হনহন করে এসে টেনে নিলেন রমণী। তুষি তখনও বিমূর্ত বনে রইল। কি থেকে কি ঘটেছে ও কিচ্ছু বুঝতে পারছে না। শওকত বসে পড়লেন চেয়ারে। জয়নব দুপাশে মাথা নেড়ে বললেন, ছি ছি ছি। তুষির শরীরে কথাটুকু কাটা হয়ে বিঁধল। মনে হলো ছিটা ওকেই বললেন বৃদ্ধা। হ্যাঁ ওকেই। ফের কানে এলো জয়নবের আওয়াজ। নিরাশ কণ্ঠে বলেছেন, শেষমেশ বাড়ির বই বাড়ির গহনা চুরি করলো? নৈসর্গিক দিনের ফকফকে আলো, আকাশের বুকে ছুটে বেড়ানো পাখি কিংবা তরুর ডগায় বসে থাকা রোদের ধারে ভীষণ চপলতা আজ। সবকিছু স্বাভাবিক সুন্দর, তবে সৈয়দ নিবাস, তার কোল জুড়ে বসেছে এক আশ্চর্য নীরবতা। বসবার ঘরে মানুষের কমতি নেই। সাইফুল ইয়াসির বাদে প্রত্যেকেই উপস্থিত, অথচ কারো মুখে কথা নেই। বিস্ময় হতাশায় নিস্তেজ দৃষ্টিগুলো শুধু লেগে গেছে মেঝেতে। সকলের নিঃশ্বাসের এক থমথমে ভার ছড়িয়েছে হাওয়ায়। যেন এই ঘর, এই মানুষগুলো, এই মুহূর্তটা জমে গেছে অদৃশ্য এক শূন্যতার জালে। টেলিফোনে কথা বলছেন রেহনুমা। সংযোগ দিয়ে ঠেকেছে সুদূর ইয়াসিরের থানায়। থানায় থাকা ল্যান্ডফোনের লাইনে। ছেলেটাকে এখনই বাড়িতে আসার তলব পাঠিয়েছেন তিনি। এতবার জিজ্ঞেস করলো কি হয়েছে, উত্তর দিলেন না। শওকত মাথা নুয়ে বসে আছেন। পাশেই দাঁড়িয়ে অয়ন। আশাহত নির্বাক তারা। তনিমার চেহারায় মেঘের অন্ধকার কেবল ছুটে ছুটে ঘুরছে। বারবার চোখ মুছছে ইউষা। এমন পিনপতন নীরবতার মাঝে তার মৃদু ফ্যাসফ্যাসে কান্নাটা শোনা যাচ্ছে অল্প। অথচ তুষি, ওর চোখে জল নেই। তবে ধুধু মরুতে কোনো তৃষ্ণার্ত পথিক যেমন শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে, ঠিক সেইভাবে অদূরে কোথাও একটা দেখছে সে। মিন্তু চুপ করে বসে আছে। বড়দের মাঝে তার বলার কিছু নেই। রেহনুমা যে কোনো সময়ই ধমকে ঘরে পাঠিয়ে দিতে পারেন। জয়নবও এরকম নিশ্চুপ। রেহনুমা কথা শেষ করে আইরিনের পাশে এসে দাঁড়ালেন। ঘোষণা করলেন সবার উদ্দেশ্যে, স্বার্থ আসছে। এই মেয়ের ব্যবস্থা ওই এসে করুক। এমন চোর মেয়েকে বাড়িতে আর একটা দিনও রাখা ঠিক হবে না আপা। আমি অন্তত আর চাইছি না সেটা। তনিমা নিরুত্তর। একটু এক্সাজ আ ও হু হাও করলেন না। আইরিন আর চোখে তুষির দিকে চাইল। মেঝেতে দুপা ভাঁজ করে বসে আছে মেয়েটা।
সেই থেকে এই রকমই বসে। ফর্সা সুন্দর মুখখানা কি করুণ, কি ফ্যাকাশে, এত নিঃস্ব হয়, এতটা দুরবস্থা তো বস্তির তুষির কোনোদিন ছিল না। আইরিন ঠোঁট টিপে ক্রূর হাসি হাসল, পরপর সেই হাসি মিলিয়ে নিল দ্রুততায়। গলা ঝেড়ে বলল, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধের নয়। একটু আগ পর্যন্ত কেউ আমাকে বিশ্বাস করছিলে না, এখন মিলল তো, হলো তো প্রমাণ। কি ইউষা, কিছু বলবে না এখন? ইউষা চিবুক নামিয়ে রাখলো বুকে। ওর কাছে উত্তর নেই। চোখ সহ মনটাও টলমল করছে বিষাদে। যে মেয়েটাকে শুরু থেকে ও বোনের মতো ভালোবাসলো, বন্ধুর মতো আগলে রাখলো, সেই তুষি পারলো এমন করতে? পারলো ওর বিশ্বাস নিয়ে খেলতে? কতবার বারণ করেছিল বাড়ির জিনিসে হাত না দিতে, কতবার সাবধান করেছিল, অথচ তুষি ওর এই সামান্য কথাটুকুর এক ফোঁটা দামও দিল না। তনিমা বললেন, তুষি, আমি তোমাকে কতটা পছন্দ করতাম হয়তো তুমি নিজেও তা জানতে। স্বার্থ না চাইলেও ওর বউ হিসেবে তোমাকে আমি মনে প্রাণে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আফসোস, সব তো দূর, তুমি নিজেই ঠিক হলে না, বরং প্রমাণ করে দিলে চোরের মন গহীন জঙ্গলের মতো হয়। সেই জঙ্গল চাইলেও কেটেকুটে সাফ করা যায় না। তুষি মাথা তুলে চাইল। ২০ বাক্যের এক ঝটকা আঘাতে নীল হলো সারা মুখ। আর্দ্র ব্যাকুল স্বরে বলল, বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি সত্যিই চুরি করিনি। রেহনুমা খেকিয়ে উঠলেন, চুরি করনি? তাহলে হারটা তোমার বিছানার নিচে গেল কি করে উড়ে উড়ে? তুষির নিষ্পন্দন জবাব, আমি জানি না। আইরিন টেনে টেনে বলল, বাহ, কি সুন্দর কথা। উনি জানেন না। সব চোরের মুখে একই কথা থাকে মামি, কেউ নিজেদের অন্যায় স্বীকার করতে রাজি নয়। আগেও যেমন ছিল, এখানেও তাই। কয়লা ধুলে কি আর ময়লা যায়? ইউষা আর নিতে পারল না, প্রতিবাদ করলো রিনরিনে স্বরে, আপু তুমি চুপ করো। মা তো বললেন ভাইয়া আসছেন, ভাইয়া এসে যা করার করবে, তুমি ওকে এত কথা শোনাচ্ছ কেন? ও তো আর তোমার গয়না নেয়নি। রেহনুমা ফুঁসে উঠলেন সহসা, তুই চুপ কর, তোকে এখানে কথা বলতে কে বলেছে? আইরিন তো ভুল কিছু বলেনি। আমি আপাকে প্রথম দিন থেকে বলেছিলাম মেয়েটাকে এত লাই দিও না, সে তো আমার কথা শুনলই না। সাথে ভাইজানও এই বস্তির মেয়েকে নিজের মেয়ে বানিয়ে ফেলেছিলেন। আরে বাবা, মানুষের একটা বংশ কর্মেরও ব্যাপার আছে। এমন নচ্ছার মেয়ে মানুষ ঘরের বউ মানে নিজেদের মাথায় কালো কাপড় বাঁধা, যার মধ্যে আচার ব্যবহারের বালাই নেই, না আছে ভদ্রতা সভ্যতা। এসব চোর কি কখনো ঘরের লক্ষ্মী হয়? তুষি চোখ খিচে নিল, ঢোক গিলল, সাথে গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে ঘুরছে, ফুটন্ত লাভার মতো তপ্ত তার আঁচ। কেমন অসহ্যকর অনুভূতি এটা। আচ্ছা, ও তো ছোটবেলা থেকেই মানুষের কটু কথা শুনে বড় হয়েছে, কত মানুষের মারধরও খেয়েছে, কখনো তো এমন কষ্ট হয়নি। ভেতরটা ছিঁড়ে নেওয়ার মতো এই বিশ্রী অনুভব একদমই নতুন। এমন ছটফট লাগছে কেন হঠাৎ? সদ্য জবাই করা পশু মাটিতে লুটিয়ে পড়ে যেমন করে তেমন লাগছে নিজেকে। অয়নের দুচোখে মায়া শ্রাবণ। নিরস চোখে তুষির মুখ পানে চেয়ে রইল সে। বোকা মেয়েটা এত বড় একটা ভুল কি না করলেই পারতো না? এখন ওকে কি করে বাঁচাবে সে? এত এত খারাপ কথার তীর থেকে কিভাবে উদ্ধার করবে? ধীরে সুস্থে মুখ খুলল সে, বলল, আচ্ছা দিদুন, তুমি তো বলেছিলে এই হার বংশের প্রথম নাতির বউয়ের জন্য রাখা। সেই হিসেব করলে ভাইয়াই এখন বড় ছেলে, আর তুষি এখনো ভাইয়ার বর্তমান স্ত্রী। তাহলে হার তো ওরই পাওয়ার কথা। ওর হার ও নিয়েছে, ব্যাস। সেটাকে চুরি না বলে সাধারণভাবে দেখতে পারছো না কেন তোমরা? কি বলছো তুমি দাদু ভাই? একটা হার সম্মানের সাথে অর্জন করে নেয়া আর চুরি করে বিছানার নিচে লুকিয়ে রাখা কি এক হলো? হ্যাঁ, হিসেব করলে হার ওর প্রাপ্য হতো, কিন্তু সেটা তখনই যখন ওদের সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর মতো সহজ হবে। এভাবে আমার ঘরে লুকিয়ে ঢুকে বাক্স হাতিয়ে গহনা নিয়ে আসাকে তুমি সাপোর্ট করছো দাদু ভাই? তোমার থেকে আমি এসব আশা করিনি। অয়ন ফোঁস করে শ্বাস ফেলল। সে নিজেই নিজের থেকে এসব আশা করে না। এমন অযৌক্তিক বাক্য, বোকা কথা। কিন্তু কি করবে? এই মুহূর্তে ওর নিজেকে কেমন উপায়হীন লাগছে। কাউকে বোঝাতে পারবে কখনো? তুষির হাস্যজ্জ্বল মুখখানার এই নিভন্ত
প্রদীপের ন্যায় দাহ সহ্য হচ্ছে না অয়নের। জিভে ঠোঁট চুবিয়ে কথা খুঁজল অয়ন। বলল ফের, দিদুন, তুষির বয়স কম, ও এখনো জগতের ভালো মন্দ ঠিক করে বোঝে না। এত বছর ধরে ও একটা পেশায় ছিল, হোক সেটা চুরি বা অন্য কিছু। মাত্র 1-2 মাস আমাদের বাড়িতে থেকেই তো আর সেই অভ্যাসের বদল হয়ে যাবে না? হয়তো ভুল করে লোভের বশে গহনা সরিয়ে ফেলে। অমনি প্রতিবাদ করে উঠল তুষি। না, আমি গহনা নিইনি। আপনারা কেন বিশ্বাস করছেন না বলুন তো? আমি সত্যিই কিছু জানি না। অয়নের কণ্ঠ কোমল। তুষি, রিল্যাক্স, আমি কথা বলছি তো। দেখো, আমার বাড়ির লোক কেউ খারাপ নয়, তারা অত্যন্ত ভালো মানুষ। তুমি ভুলটা স্বীকার করে ক্ষমা চাও, সবাই ঠিক ক্ষমা করে দেবে। ইউষা সবেগে মাথা ঝাঁকালো। তারও একই কথা, অথচ তুষি দৃঢ় কণ্ঠে বলল, কিসের ভুল? স্বীকার করার প্রশ্নই বা আসছে কেন? যে কাজ আমি করিনি তার জন্য কেন ক্ষমা চাইবো? রেহনুমা তাজ্জব কণ্ঠে বললেন, দেখেছিস চোরের মায়ের কত বড় গলা? দেখেছিস অয়ন? এবার দেখ ভালো করে। আমি নিজে ওর বিছানা থেকে এটা বের করলাম, আর ও নাকি চুরি করেনি। অনেক হয়েছে, আমি বুঝে গেছি এই মেয়ে স্বীকার করবে না। আচ্ছা ভাইজান, আপনি চুপ করে আছেন কেন? আপনি অন্তত এই মেয়েকে কিছু বলুন, নাকি এখনো আপনার এর থেকে দরদ কমেনি? শওকত যেমন বসেছিল তেমনই বসে রইল। তুষি এবার নড়েচড়ে উঠল। জীবনের প্রথম একটা মানুষকে ও বাবা ডেকেছে, তার মুখ থেকে মায়ের মতো আদুরে সম্বোধন শুনেছে। সেই মানুষ ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা স্বয়ং স্রষ্টা জানেন। মুহূর্তে উঠেই ভদ্রলোকের কাছে ছুটে গেল তুষি। হুড়মুড়িয়ে বসলো পায়ের কাছে, কণ্ঠে ব্যাকুলতা। বাবা, বিশ্বাস করুন, আপনি অন্তত বিশ্বাস করুন আমাকে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি সত্যি কিছু করিনি। শওকত মাথা তুললেন না। তুষির হাতটা ওনার উরুর ওপর ছিল। নিঃশব্দে সেটা হটিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। মেয়েটা স্তব্ধ হলো আরেকবার। ভদ্রলোক বোঝা স্বরে বললেন, আমি বরাবর আমার ভালোবাসা ভুল পাত্রে দান করে এসেছি। তুই সেটা আরেকবার প্রমাণ করলি। তুষি, তোকে আমি মেয়ের জায়গা দিয়েছিলাম, স্নেহ করেছিলাম, মা ডেকেছিলাম, কিন্তু তুই একটা গহনার জন্য আমাদের সবার আবেগ ভালোবাসাকে এত নিচে নামিয়ে ফেললি। তুষি স্তম্ভিতের ন্যায় আওড়ালো। বাবা, ডাকিস না, ডাকিস না, এসব নামে আর ডাকিস না আমাকে। আমার মেয়ে আর যাই হোক চোর হবে না। তুষির ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। পাঁজর খাবলে নেয়ার মতো টাল পড়ল বুকে। শুকনো চোখে ফ্যাল করে চেয়ে রইল মেয়েটা। চোর তুষি, পকেটমার তুষি, এসব ডাকতো ওর কাছে ডাল ভাতের মতো। তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? কেন ও এসব কথা মেনে নিতে পারছে না? তুষির বিধ্বস্ত চেহারা দেখে খারাপ লাগলো ইউষার। মায়ের ভয় দূরে ঠেলে এসে কাঁধে রাখলো হাত ওর। অবসন্ন চোখ তুলে চাইল তুষি। ইউষাকে দেখেই ধরফরিয়ে দাঁড়ালো আবার। গড়গড়িয়ে বলল, ইউষা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। কেউ কেন আমার কথা শুনছে না বলো তো? আমি সত্যিই হারটা নিইনি। ইউষা বাম হাত তুলে গাল ছুলো ওর। হাসার চেষ্টা করে বলল, অপরাধ করলে সেটা স্বীকার করতে হয় তুষি, তাতে কেউ ছোট হয়ে যায় না। তুমি স্বীকার করে নাও, দেখবে সব আবার আগের মতো হয়ে যাবে। তুষি মর্মাহত নিভন্ত স্বরে বলল, তুমিও? তারপর ইউষার মুঠো থেকে হাতটা ছাড়িয়ে নিল সে। সবার মুখের দিকে ঘুরে ঘুরে দেখলো এক পল। প্রত্যেকের চোখে অবিশ্বাস, কারো চোখে ঘৃণা, এমনকি মিন্টোর মতো একটা বাচ্চা ছেলেও কেমন অদ্ভুত নয়নে দেখছে। চোখাচোখি হতেই মাথা নুইয়ে নিল সেও। অথচ কিছুদিন আগেই কেমন কাছে ছুটে এসে হাত বাড়িয়ে দিয়েছিল, কত অমায়িক হেসে বলেছিল, আপু এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তুষি আরেক দফা আহত হলো। বক্ষপট বেদনায় নিঃশেষ। রেহনুমা অধৈর্য চিত্তে বললেন, আপা, ভাইজান, আজকে আমি একটা কথা বলে দিচ্ছি। স্বার্থ এসে কি করবে আমি জানি না, তবে এই চোর মেয়ে এ বাড়িতে থাকলে আমি কিন্তু আর এক মুহূর্তও থাকবো না, বলে দিলাম। এসব অপয়া অলক্ষী মেয়ে মানুষ সংসার থেকে যত দ্রুত বিদেয় করা যায় তত ভালো। এই মেয়ে আমাদের কপালে কালো ছায়া হয়ে এসেছে। তোমাদের এত ভালোবাসা আহ্লাদের পরেও যে চুরি করতে পারে সে সব পারবে। আজ গয়না সরিয়েছে, কাল টাকা পয়সা সরাবে, আস্তে আস্তে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে আমাদের। আইরিন সুর মিলিয়ে বলল, ঠিক তাই, ভাইয়া আসুক, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলবো। তুষির অন্তঃপুর দ্বিধান্বিত। মানুষের কথাও এত বিষ, এত যন্ত্রণা থাকে? এর ঘাতও শখানেক ছুরির কোপের চেয়েও ধারালো। মেয়েটা কাঁপতে কাঁপতে পেছনে সরে যায় দুর্বলের ন্যায়। পিঠটা হেলে পড়ে দেওয়ালে, দৃষ্টি শক্ত শূন্যে, অথচ তার কানায় কানায় শোক, দুঃখ আর দুর্বলতা
এতটা নিরুপায় নিজেকে ওর কোনোদিন লাগেনি। এখন কিভাবে প্রমাণ করবে এসব? কিভাবে বোঝাবে সবাইকে? চুরি করতে গিয়ে পুলিশের ধাওয়া তুষি বহুবার খেয়েছে, কত মানুষের গালি শুনেছে অকথ্য ভাষার। কখনো এমন করে বুক ছিন্নভিন্ন হয়নি, কখনো গলার ভেতর সুনামি আসতে চায়নি। তাহলে আজ এমন কেন হচ্ছে আল্লাহ? এই যন্ত্রণা আসলে কিসের? মেয়েটা দেওয়ালে ঘেঁষে ধপ করে বসে পড়ল মেঝেতে। অয়ন এগোতে নিয়েও থামলো, ব্যর্থ শ্বাস ঝাড়লো ঠোঁট ফুলিয়ে। তুষি বিড়বিড় করে বলল, আমি চুরি করিনি, কিচ্ছু চুরি করিনি, কিচ্ছু না। ইউষা ওড়না তুলে ভেজা চোখ মুছল। আইরিন ভেংচি কেটে বলল, নাটক। জয়নব অথিষ্ঠ গলায় বললেন, আমার আর এসব ভালো লাগছে না। বড় বৌমা, আমাকে ঘরে দিয়ে এসো, আমি আর নিতে পারবো না এসব। তোমরা যা করার করো, আমি এখানে আর এক দণ্ডও থাকতে চাই না। আইরিন বলল, কেন নানু, ঘরে কেন যাবে? ভাইয়া এসে এই চোরের কি করে দেখবে না? তোমার হার তুমি না থাকলে চলে? অন্যায়টা তো তোমার সাথেই হয়েছে। আজ আসুক ভাইয়া একবার, এমন শাস্তি দেবে চোরটা হাড়ে হাড়ে বুঝবে পুলিশের বাড়িতে হাত সাফাইয়ের মজা কি। তুষি উদাস চোখে মেঝের দিকে চেয়ে রইল। একই রকম বিড়বিড় করলো, আমি চুরি করিনি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। ঠিক সেই সময় তার বাঁ পাশে একজোড়া বুট পরা পা এসে দাঁড়ালো। বক্ষপটে নিদারুণ উত্তালতায় তুষির বোধগম্য হলো তার প্রিয় কেউ এসেছে। হাওয়ায় ছুটে আসা পুরুষালী সুঘ্রাণ পেতেই নিষ্প্রভ চোখ তুলে চাইল সে। ইউনিফর্ম গায়ে জড়ানো ইয়াসিরকে দেখে নিরুত্তাপ তরুণী নিস্তেজ হলো আরো। এবার কি ঘটবে তুষি জানে। বাকি সবার মতো ইয়াসিরও ভুল বুঝবে ওকে। অবশ্য বুঝবে নাই বা কেন? উঠতে বসতে প্রতি কথায় কথায় যে ওকে কখনো চোর ছাড়া সম্বোধন করেনি, তার কাছে এসব ভরসা আস্থা কিচ্ছু আশা করা যায়? যে ইউষা সারাক্ষণ ছায়ার মতো ওর পাশে রইল, যে তনিমা এমন মায়ের মতো আদর করলো ওকে, তারা সবাই তো মুখ ঘুরিয়ে রেখেছে। সেখানে ইয়াসির ওকে বুঝবে এমন প্রত্যাশা করাও বোকামি। নিষ্ঠুর সত্যি হলো, এত বড় পৃথিবীতে তুষিকে বিশ্বাস করার কেউ নেই। গরিবদের কেউ কখনো বিশ্বাস করে? মেয়েটাকে এমন এলোমেলো বসে থাকতে দেখে ভ্রু গোছালো ইয়াসির। বাকিদের থমথমে নিরস মুখগুলো দেখলো একবার। রেহনুমা ফোন করে বলেছিলেন, তাড়াতাড়ি বাসায় আয়, খুব জরুরি। কেন, কি? এসব কিছু বলেননি। অস্থির চিত্তে সারা পথ পাড়ি শেষে মাত্রই পৌঁছালো সে। ইয়াসির আবার মাথানত তুষির দিকে চাইলো, এভাবে বসে আছে কেন মেয়েটা? তারপর নজরে পড়ল ইউষার টলমলে চোখ। কৌতূহল গাঢ় হলো এবার। প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ, কি হচ্ছে এখানে? তনিমা ফোঁস করে শ্বাস ফেললেন। চেহারায় আমাবস্যা ঠেলে টাটু করলেন না, তবে শওকত চুপ। কিন্তু আইরিন মুখ খুলল সবেগে। এই মেয়েটা নানুর সীতাহার চুরি করেছে ভাইয়া। ওর ঘর থেকে সেই হার ছোট মামি বের করেছে। কি ছোট মামি বলো? রেহনুমা সজরে মাথা নাড়ালেন। উত্তর হ্যাঁ। ইয়াসির হতবাক বিস্মিত। আকাশ থেকে মাটিতে পড়ার মতো করে চাইল তুষির পানে। মেয়েটার খোলা চুল, এলোমেলো পিঠসহ মুখখানাও ঢেকে গেছে তাতে। প্রচন্ড রাগে ইয়াসিরের রক্ত টকবগিয়ে উঠল। এত কিছুর পরেও মেয়েটা শুধরালো না। জয়নব বললেন, দাদু ভাই, ওকে এই বাড়িতে তুমি এনেছিলে, আশায় ছিলাম একদিন তোমাদের মিলমিশ হবে। সেই মোতাবেক আমি বড় বৌমা দুজনেই যথেষ্ট স্নেহ করেছি ওকে। কিন্তু তুমি বলো, ও আজ যে কাজটা করলো, এটা কি ঠিক হয়েছে? সত্য হলেও তোমাদের বিয়েটা মিথ্যে নয়। বাড়ির বউ হয়েই বাড়ির গহনা চুরি করলো। এত কিছুর পরে কি আমি কখনো মেয়েটাকে আমার নাতবউ হিসেবে মেনে নিতে পারবো? রেহনুমা বললেন, স্বার্থ, তোকে আমি আগেই বলেছিলাম মেয়ে ভালো নয়, তাও ওকে এনে শিক্ষা দেবার নাম করে বাড়িতে রেখে দিলি। কিন্তু কি হলো? স্কুলে ভর্তি করালি, পড়াশোনাও করাচ্ছিস। এসব কেমন শিক্ষা? আর কি লাভ হলো এতে? এসব মেয়েরা কি ভালো কিছু শেখার যোগ্য নাকি? জন্ম থেকে তৈরি হওয়া চোর ছাচোর কি কখনো ভালো মানুষ হতে পারে? দেখ বাবা, তোর সম্মানে আমরা কখনো ওকে কিছু করিনি। দয়া করে এবার একে বিদেয় কর। অনেক শিক্ষা দিয়েছিস, আর না। এই অশান্তি থেকে এবার মুক্তি দে আমাদের। বুকের সাথে দুহাত ভাঁজ করে বিজয়ী হাসলো আইরিন। তার ভেতরটা উত্তেজনায় চৌচির। তুষি বিদেয়ী হোক, শুধু একবার বিদেয়ী হোক। অথচ ইউষা ফুপিয়ে উঠল। চোখের থই থই জলটা বেড়ে এলো তুষিকে বের করে দেওয়ার কথা শুনে। কিন্তু কি করবে ও? ওর কথা তো কেউ শুনবেও না। তক্ষুনি বিরোধাভাস করে উঠল অয়ন। ছোট মা, এভাবে কেন বলছো? ও না হয় একটা ভুল করেই
ফেলেছে, তাই বলে বাড়ি থেকে বের করে দিতে হবে? রেহনুমা অবাক চোখে বললেন। তুই এখনো ওর হয়ে কথা বলছিস অয়ন? হ্যাঁ বলছি, কারণ ভুল মানুষ মাত্রই হয়। তুষিও একটা ভুল করে ফেলেছে। ও যে পরিবেশে মানুষ হয়েছে সেখান থেকে এসে এসব দামি দামি জিনিস দেখলে এরকম একটু আধটু এলোমেলো যে কেউ হয়ে যাবে। তাই বলে বাড়ি থেকে বের করার তো কোনো কারণ দেখছি না। এই একটা অপরাধের জন্য ওর ভালোটা কেন ভুলে যাচ্ছ সবাই? বাবা যে আজ এখানে সুস্থভাবে বসে আছেন এর জন্য তুষির অবদান কিন্তু কিছু কম নেই। এসবের জন্য হলেও ওকে একটা সুযোগ অন্তত দিতে পারি আমরা। আইরিন বলল, সুযোগ দিয়ে কি হবে ভাইয়া? ও শুধরে যাবে? কুকুরের লেজ কখনো সোজা হতে শুনেছ? ও চোর ছিল, চোরই থাকবে। এসব থার্ড ক্লাসদের ওপর এত আবেগ টাবেগ দেখিও না। ছোট মামি যা বলেছে তাই করা উচিত, তাই না ভাইয়া? শেষটুকু ইয়াসিরের দিকে চেয়ে বলল সে। বুঝতে চাইল ওর অভিব্যক্তি। সে মানুষ থম মেরে দাঁড়িয়ে, দুর্বোধ্য চেহারায় ললাটের নীল শিরা ফুলছে, বক্ষপটে জোরালো শ্বাস। রাগ ক্ষোভের পুরোটা তুষির ওপর ঠিকরে দিতে মেয়েটার কোনোই টান মেরে দাঁড় করালো ইয়াসির। আতঙ্কে থরথর করে উঠল তুষি। ইয়াসির ক্রুদ্ধতায় কিছু বলতে যাবে, নজর পড়ল তুষির দুটো কাতর চোখে। অপমান আর কষ্টের ছুরিকাঘাতে প্রত্যহতা সিক্ত স্বরে সেই একই কথা মৃদু স্বরে আওড়ালো, আমি চুরি করিনি। ইয়াসির থমকায়, নিভে যায় তার তপ্ত চোখ, ফেঁপে থাকা কপালে দুটো ভাঁজ বসে অচিরে। তুষি ফের ভেজা গলায় বলল, আমি জানি না গয়না আমার ঘরে কি করে এলো। আমি সত্যিই চুরি করিনি স্যার। ওপাশ থেকে তেতে উঠলেন রেহনুমা। নাটক বন্ধ করো মেয়ে, নাহলে তোমাকে যে আমি কি করব নিজেই জানি না। তোমার বিছানার নিচে থেকে গয়না আমি নিজে বের করলাম, আর তুমি বলছো চুরি করনি? তুমি চুরি না করলে কি আমরা গিয়ে তোমার ঘরে গয়না রেখে দিয়ে এসেছি? আইরিন কটমটিয়ে বলল, মনে হয় আমার একটা থাপ্পড়ে ওর শিক্ষা হয়নি, আরেকটা খেতে চাইছে। ইয়াসির ফিরে চাইল তড়িৎ, চোখ ছোট করে বলল, তুমি ওর গায়ে হাত তুলেছ? আইরিনের কথায় তেজ। তো কি করব? আপনি জানেন ও আমাকে কি বলেছে? বলেছে যদি ওর ঘরে গহনা না পাওয়া যায় তাহলে নাকি মেরে আমার মুখ থেতলে দেবে। ওর কত বড় সাহস ভাবতে পারছেন? বস্তির একটা কিট, ও কিনা আমাকে মারার কথা বলে। আমাকে? ইয়াসির ঠান্ডা চোখে চেয়ে রইল 2 সেকেন্ড, তারপর ফিরল তুষির দিকে। করুণ চেহারায় মাথা নুইয়ে নিল মেয়েটা। আচমকা শক্ত করে ধরা পেলব কনুইটা ছেড়ে দিল ইয়াসির। থতনিতে হাত ঘষল বিক্ষিপ্তভাবে। আইরিনের ধৈর্য হারিয়ে যাচ্ছে। ইয়াসির চুপ কেন? উতলা হয়ে বলল, ভাইয়া আপনি আর কি শোনার অপেক্ষা করছেন? সব তো আপনার সামনে পরিষ্কার হয়েই গেল। তাহলে এখন এই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন না। শীতলতায় নয়ন ঘুরিয়ে চাইল ইয়াসির, চোখের তীক্ষ্ণ ভাষায় পোক্ত চিবুক। উত্তর ছুড়ল সুস্থির, তুষি চুরি করেনি। তুরন্ত মাথা তুলল তুষি, অবিশ্বাস তার দৃষ্টিতে, মুখাবে বিস্ময়। ঠোঁটজোড়া আপনা আপনি দুই প্রান্তে গিয়ে বসল। মূঢ়তায় কেমন ঝাঁপিয়ে এলো কান। ঠিক শুনল ও? ইয়াসির ওকে বিশ্বাস করেছে? সত্যি করেছে?